সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি রবিবারের মতো আজকেও পল্লী কর্মশাক ফাউন্ডেশনের অর্থায়নে মাঠে প্রান্তরে যে সকল কার্যক্রম রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছে পল্লী মঙ্গল কর্মসূচির নির্বাহী পরিচালক জনাব কামরুন নাহার। আমাদের সাথে আরও রয়েছেন পল্লী বিকাশ কেন্দ্রের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ হাসান আলী। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক মণ্ডলী, আলোচনার শুরুতে আমরা একটি কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন দেখব। প্রতিবেদন দেখার জন্য দর্শক মণ্ডলী আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের দেশের মানুষের জীবনযাত্রায় লেগেছে আধুনিকতার ছোঁয়া। শহর কিংবা গ্রাম, সব জায়গায় মানুষের জীবনযাত্রা যেমন আধুনিক হয়েছে, তেমন সবকিছুই অনেক সহজ হয়ে গেছে। অল্প কিছুদিন আগেও গ্রামের মানুষ সকালের নাস্তা বা হালকা খাবারের জন্য বাড়িতে তৈরি খাবার অথবা বাজারের হোটেলের উপর নির্ভর করত। এখন বদলে গেছে গ্রামের মানুষের রুচি। সকালের নাস্তা বা হালকা খাবারের তালিকায় যোগ হয়েছে কনফেকশনারিতে তৈরি ব্রেড, কেক, নানা রকম বিস্কিট, পেটিস, বনরুটি, ক্রিম রোল, বাটার বন সহ নানা রকমের খাবার। আর তাই মানুষের চাহিদার কথা মাথায় রেখে গ্রামেও গড়ে উঠেছে কনফেকশনারি। ফরিদপুর জেলার সদর থানার কানাইপুর এলাকার মৃগী গ্রামেও গড়ে উঠেছে কনফেকশনারি। আর এই কনফেকশনারি যিনি গড়ে তুলেছেন তিনি হলেন শেখ ওয়াহাব। তিনি প্রথম জীবনে শহরে কনফেকশনারিতে কারিগর হিসেবে কাজ করতেন। 15 থেকে 16 বছর আগে তিনি ভাবেন গ্রামে যদি কনফেকশনারি করা যায় তাহলে ভালোই হতো। তিনি তার স্ত্রী রোকেয়া বেগমের সাথে আলোচনা করলেন। রোকেয়া বেগম পিকেএসএফ এর সহযোগী সংস্থার এক সমিতির সদস্য ছিলেন। তাই তিনি পিকেএসএফ এর সহযোগী সংস্থার মাঠকর্মীর সাথে পরামর্শ করলেন। তাদের এই প্রস্তাব শুনে পিকেএসএফ এর সহযোগী সংস্থা আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসে। তিনি গড়ে তুললেন তার কনফেকশনারি। প্রথম 2 বছর তার প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য বিক্রি করে ঋণের কিস্তি চালিয়ে ও প্রতিষ্ঠানের খরচ চালিয়ে খুব একটা লাভ হয় না। তাই তিনি পিকেএসএফ এর সহযোগী সংস্থার সাথে পরামর্শ করে পণ্য বিক্রির এক ভিন্ন পদ্ধতি অবলম্বন করলেন। এবার তিনি পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে বেশি করে ঋণ নিয়ে 5টি ভ্যান কিনলেন। আর তার কারখানায় উৎপাদিত পণ্য তিনি ভ্যানে করে গ্রামের বাজারে বাজারে ও মোড়ের ছোট্ট দোকানে সরবরাহ করতে থাকেন। এবার তার ব্যবসা ভালো লাভ হতে থাকে। তিনি একা কাজ করে কুলিয়ে উঠতে পারছিলেন না। তখন তিনি নতুন লোক নিয়োগ করলেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে প্রায় 25 জন লোক কাজ করছে ও 15টি ভ্যান তার কারখানায় উৎপাদিত পণ্য বাজারে সরবরাহ করছে। আগে আমি লাল মিয়ার বেকারিতে চাকরি করতাম। পরে আমার খুব অভাব ছিল। অভাব থাকার পরে আমি পল্লী প্রগতি সহায় সমিতির থেকে আমার স্ত্রী টাকা উঠিয়ে দেয়। টাকা ওঠানোর পরে আমি এই ব্যবসা চালু করি। চালু করার পর আস্তে আস্তে আমি একটু ভালো হই। তারপরে আবার পল্লী প্রগতি সহায় সমিতির থেকে টাকা নিয়ে আমি এই ব্যবসা করে এখন আল্লাহর রহমত খুব ভালো আছি। এখন আমি 10-15 জন লোক এখানে খাটাইতেছি। আমার 2টা মেয়ে বিয়ে দিছি। তারপরে আর একটা মেয়ে আর 2টা মেয়ে পড়তেছে। এখন আমার একটা বেবি আছে, কয়েকটা ভ্যান গাড়ি আছে, বাজার একটা শোরুম আছে। এখন আমি এই পল্লী প্রগতির থেকে 3 লক্ষ টাকা নিয়ে খুব আল্লাহর রহমতে ভালোই চলতেছি। তিনি এখন এলাকায় সুপ্রতিষ্ঠিত। গ্রামের সকল সামাজিক কাজকর্মে তিনি অংশগ্রহণ করেন। তার এই কনফেকশনারিতে কাজ করে এলাকার প্রায় 40টি পরিবার সরাসরি আর্থিকভাবে লাভবান হচ্ছে। এই এলাকার দোকানগুলো তার কনফেকশনারিতে উৎপাদিত পণ্য বিক্রি করে অধিক লাভবান হচ্ছে। আমার স্বামী এক বেকারিতে চাকরি করতো। এই চাকরি করাতে আমি রনুটে আমার স্বামীকে দেয়। আমার স্বামী একটা বেকারি দেয়। বেকারি দেওয়ার পর আমি এখন ভালো আছি, কিংবা আমি সুখে শান্তিতে আছি। আমি সব কিছু লেখাপড়া শিখেছি। তার আমার 15টা কর্মচারী খাটে। আর এ সব কিছুই সম্ভব হয়েছে পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তার ফলে। এই এলাকার লোকজনের অত্যন্ত দুরবস্থা ছিল। দিন আনতে পান্তা ফুরাইতো। তাদের সামাজিক অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ক্ষীণ ছিল। এই অবস্থায় আমরা এখানে সমিতির মাধ্যমে তাদেরকে সচেতন করি এবং অর্থনৈতিক সহায়তার মাধ্যমে তাদেরকে বিভিন্ন ধরনের প্রকল্প দিয়া হাঁস, মুরগি, গরু, ছাগল, বেকারি, শুভ্রাজাত প্রকল্প, এইসব প্রকল্পের লোন দিয়ে তাদের আত্মকর্মসংস্থান সহ নিজেদের প্রতিষ্ঠান লাভের সহায়তা করে থাকি। ইতিমধ্যে এলাকার লোকজন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত। সুধী দর্শক মণ্ডলী, কিভাবে রোকেয়া বেগম তার স্বামী শেখ ওহাবকে নিয়ে
সামান্য একজন কর্মচারী থেকে আরম্ভ করে একজন এখন শিল্প উদ্যোক্তায় পরিণত হয়েছে। আমি আলোচনার প্রারম্ভে জনাব কামরুন নাহার আপনাকে জিজ্ঞেস করব যে এই যে আমরা দেখলাম শেখ ওহাব আলী, এ তো নিশ্চয়ই ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে পড়ে। জি। এবং আপনাদের প্রতিষ্ঠানে এইরকম ক্ষুদ্র উদ্যোক্তা কতজন রয়েছে? এ পর্যন্ত প্রায় 2000-এর বেশি। কিভাবে এই ক্ষুদ্র উদ্যোগে আপনারা ঋণ দিয়ে থাকেন? আমরা প্রথম ক্ষুদ্র উদ্যোগে ঋণ দিই না, আমরা প্রথম ক্ষুদ্র ঋণ কার্যক্রমটা মানে ক্ষুদ্র ঋণটা দিই তাদের। যেমন ধরেন 10,000 বা 20,000 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখি, তখন দেখি যে ওরা কি কি প্রোডাক্টে কাজ করতেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা নিজেরাই প্রশিক্ষণপ্রাপ্ত, তখন ওদের একটু আর্থিক সহযোগিতা দিলে সম্প্রসারণ করে, সম্প্রসারিত হয়, তখন তাদের ওইভাবে আমরা করি। জনাব হাসান আলী, আমি আপনার কাছে আসবো। সেটা দেখলাম যে শুধু ক্ষুদ্র ঋণ নয়, শেখ ওহাবের ব্যাপারে যেটা হয়েছিল যে প্রথম সে ঋণ নিয়ে যখন সে কার্যক্রমটা আরম্ভ করলো এবং 2 বছর পর্যন্ত সে কোনো লাভের মুখ দেখেন। এরপরে একটা বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিসের কথা আসছে আর কি, এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। এই ধরনের শিল্প কিন্তু গ্রামে অনেক আছে, সুতরাং এখানে কিন্তু একটা তীব্র প্রতিযোগিতা হয় ওইখানে এই বেকারির ক্ষেত্রে। যারা ফ্যাক্টরিতে উৎপাদনের ক্ষেত্রে যারা দক্ষতা পরিচয় দেয় এবং কিছু ইনোভেশন আনে, যে বাজারে একরকম যদি চলে সে আরেকটা অন্যরকম ছাড়লো, ওই ক্ষেত্রে সে বাজারটা ধরে। এবং আরেকটা হলো মার্কেটিংয়ে কিন্তু মোটামুটি পারদর্শিতা লাগবেই, বুঝলেন, মার্কেটিংয়ে। এবং ওটা করার পরে কিন্তু আস্তে আস্তে সে কিন্তু প্রসারিত হইতে থাকে। শুধু অর্থ না, তার সাথে তাকে পরামর্শ দিতে হবে, বিপণনে, এবং মার্কেটিংটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আর যেটা বলেন সেটা হচ্ছে যে শুধু এক জিনিস বানালেই হবে না, বাজারের রুচিটা আপনাকে বুঝতে হবে যে কোথায়, এবং যারা ক্রেতা তাদের চাহিদাটা বুঝতে হবে। আচ্ছা, ওই চাহিদাটা বুঝে, কারণ গ্রামে আপনার শহরের মতো দামি জিনিস চলে না, সুতরাং যারা ক্রেতা তাদের আয়ের মধ্যে কোন প্রোডাক্টটা তৈরি করলে তারা কিনতে পারবে। আপা, আপনাদের ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে প্রায় 2000, এবং এই 2000 তো বিভিন্ন কাজ করছে, বিভিন্ন ধরনের, এই শুধু বেকারি না। কি কি কাজ করছে একটু বলবেন কি? মিষ্টি তৈরি করতেছে। আচ্ছা, মিষ্টি তৈরি করছে। হ্যাঁ, মিষ্টি তৈরি করতেছে। তারপরে যে গার্মেন্টসের যে ওয়েস্ট প্রোডাক্টগুলি আছে, ইয়েগুলি আছে, কাঁচামালগুলি আছে, সেগুলি দিয়ে তারা মোজা তৈরি করতেছে। আচ্ছা। তারপর এছাড়াও বিভিন্ন ধরনের টুপি সেলাই করতেছে। টুপি যেটা নাকি মিডল ইস্টে বা অন্যান্য জায়গায়, চায়নাতে যাচ্ছে। হ্যাঁ, মিডল ইস্টে যাচ্ছে, চায়নাতে যাচ্ছে, এটা কি সাভার এলাকায়? হ্যাঁ, সাভার এলাকায়। আচ্ছা, এগুলিকে সব ক্ষুদ্র উদ্যোক্তার আওতায়। ক্ষুদ্র উদ্যোক্তার আওতায়। আচ্ছা, ক্ষুদ্র উদ্যোগের যে একটা বিশেষ লক্ষ্য রয়েছে যে এখানে শুধু নিজের কর্মসংস্থান হবে না, পাশাপাশি আরো 4-5 জনের, মানে আরো বেশি মানুষের এখানে ইনভলভমেন্ট থাকবে, তারাও এখানে কাজ করবে, শ্রম দিবে, এবং ইনকাম তাদেরও বাড়বে আস্তে আস্তে। তারা উপরের দিকে উঠবে, এবং তারাও একদিন একটা এরকম একটা শিল্প উদ্যোক্তা হিসেবে নিজের মালিক হবে। হ্যাঁ, এদেরকে কিভাবে নির্বাচন করা হয়? ক্ষুদ্র উদ্যোক্তা তো আপনি তৈরি হয় না, নাকি আপনি তৈরি হয়ে যায়? না, ক্ষুদ্র উদ্যোক্তা আমাদের যেটা হয় সেটা হলো আমরা প্রথম তাদের যে ক্ষুদ্র ঋণ দিই, ক্ষুদ্র ঋণ দেওয়ার পরে তারা এই একটা মানে একটা বিজনেস তারা আরম্ভ করে, সেই বিজনেসটা আস্তে আস্তে প্রসার লাভ করে। প্রসার লাভ করার পরে তারা পুঁজির দরকার হয়, তখন তারা যেমন ধরেন আমরা করি 50,000 টাকার উপরে গেলে আমরা এটা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে চিহ্নিত করি। 50,000 টাকার নিচে এটা ক্ষুদ্র ঋণ গ্রহীতা, আর 50,000 টাকার উপরে উঠে গেলেই এটা ক্ষুদ্র উদ্যোগের আওতায় পড়ে, এবং তখন আলাদা ট্রিটমেন্ট হয়। আচ্ছা, যেমন তারপর তাদের বাছাই করি যে তারা তাদের যে প্রোডাক্টটা আছে বা তাদের যে বিজনেসটা আছে সেই বিজনেসটা কিভাবে তাদের প্রসার লাভ করবে, সেই দিকে তাদের করে আমরা হয়তো কয়েকজন মিলে, মানে কয়েকজন একই শ্রেণীর, সাপোজ ধরেন একই ক্লাস্টার গ্রুপ করি, গ্রুপ করার পর তাদের একটা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসি। আচ্ছা, প্রশিক্ষণের আওতায় নিয়ে তারপর তাদের মার্কেটিং এর কি কোনো সহায়তা করা হয়? মার্কেটিং এ আমরা এটা নিয়ে কাজ করব, মার্কেটিংটা নিয়ে কাজ করব। জনাব হাসান আলী, আমি একটু বলি যে বিশেষ করে উদ্যোক্তার ব্যাপারে বলি, কারণ আমাদের গ্রামে কিন্তু এই যে এই 20 বছর 30 বছর ক্ষুদ্র ঋণের পরে কিন্তু একটা ওয়েব আসতেছে, যে এই যে উদ্যোক্তা তৈরি হইতেছে অনেক,
এবং এটা পিকেএসএফেরও যথেষ্ট অবদান আছে, কারণ অনেক সংগঠন পিকেএসএফের অর্থায়নের ফলেই কিন্তু গ্রামে যে আমাদের যে নেটওয়ার্ক, নেটওয়ার্কের মাধ্যমে উদ্যোক্তা তৈরি হচ্ছে। এবং উদ্যোক্তারা আসলে শুধু পণ্যই কিন্তু উৎপাদন করে না, তারা সেবা এবং কর্মসংস্থানও তৈরি করতেছে। যে একটু আগে আমরা দেখলাম তারা নেতৃস্থানীয় লোক, নেতা, ওই এলাকার নেতা। কিন্তু তার পাশাপাশি তারা কিন্তু কম্পিটিশনের এনভায়রনমেন্টও ক্রিয়েট করে, যেটা কিন্তু আসলে ড্রাইভ করে ইনোভেশনে যাওয়ার জন্য, ড্রাইভ করে ইফিসিয়েন্সি, দক্ষতা অর্জনের জন্য, ড্রাইভ করে নতুন নতুন চিন্তা চেতনার বিকাশ ঘটাতে। এখন বাংলাদেশে ক্ষুদ্র ঋণের কাজ করতে করতে এখন দেখতেছি যে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা বাংলাদেশে তৈরি হইতেছে। এর পাশাপাশি যদি সরকারের আপনার পলিসি সাপোর্টটা আসে, যে এদেরকে সাস্টেইন করার জন্য যে ধরনের পলিসি দরকার, এটা যদি আসে তাহলে কিন্তু অনেক অনেক লক্ষ লোকের এমপ্লয়মেন্ট জেনারেট হবে, পাশাপাশি সম্পদ তৈরি হবে এবং অনেক প্রতিযোগিতাও তৈরি হবে। আপনি বলছিলেন পলিসি সাপোর্টের কথা। সুধী দর্শক মণ্ডলী, পলিসি সাপোর্টের বিষয়টা আমরা বিরতির পরে শুনবো। এখন একটি ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। সুধী দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির পূর্বে আমরা পলিসি সাপোর্ট নিয়ে আলোচনা করছিলাম। জনাব হাসান আলী, আপনি কি বলবেন যে আসলে পলিসি সাপোর্ট বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি পলিসি সাপোর্ট বলতে সোজাসাপটা যেটা বুঝি, যাতে এই উদ্যোক্তাগুলি টিকার জন্য যে ধরনের সাপোর্ট, যেমন কাঁচামাল কিনতে হয়, এই কাঁচামালের প্রায়শই উঠানামা করে, কিন্তু ফিনিশ প্রোডাক্টে কিন্তু আমরা চট করে দাম বাড়াইতে পারি না বাজারে। তো এই ক্ষেত্রে আসলে আমরা বাজারের কোনো নিয়ন্ত্রণ দেখি না। এখানে কিন্তু সরকার যদি একটা ভূমিকা পালন করে তাহলে কিন্তু মানে যারা যারা ব্যবসা করতেছে, যারা এই উদ্যোক্তা, তারা কিন্তু নিরাপদ থাকতে পারে। বিশেষ করে আপনি বলতে চাচ্ছেন যে এদের সাস্টেনেবিলিটি বিষয়টা, টেকসইতার বিষয়টা, যে একটা হলো যে কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে যে মানে সরবরাহটা, কারণ গভর্নমেন্টের অনেকগুলি প্রোডাকশন ইউনিট আছে, এগুলি থেকে আমরা যদি সুনির্দিষ্ট বেকারির কথা বলি, তাহলে এখানে কি কি মানে এই ব্যবসায় কি থ্রেটগুলি রয়েছে? এই ব্যবসায় অনেকগুলি থ্রেট রয়েছে। ধরেন একটা আছে, বিশেষ করে আমি এনার্জির কথা বলি, ইলেকট্রিসিটি এখন আমাদের জন্য, বিশেষ করে এই গরিব উদ্যোক্তারাও এইটার জন্য সাফার করে, কারণ গ্রামে অনেক সময় 12-14 ঘন্টা ইলেকট্রিসিটি থাকে না। এখন জেনারেটর দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টার বেশি আপনার কাজ চালানো যায় না। তো এই ক্ষেত্রে ধরেন মাল যখন আপনার মিক্স করে ফেলে, ওই সময় যখন এটা ওভেনে যায়, এইখানে দেখছেন ম্যানুয়ালি, কিন্তু অনেক জায়গায় গ্রামে কিন্তু এখন ওভেন চলছে। তো এইসব ইলেকট্রিক গ্যাস দুইটাই লাগে কিন্তু ওভেনে। তো ইলেকট্রিক যদি বন্ধ হয়ে যায়, তার ভিতরে যে মাল থাকে এই মাল কিন্তু নষ্ট হয়ে যায়। অনেক একটা বিশাল ঝুঁকির মধ্যে পড়ে যায়, বিশাল ঝুঁকির মধ্যে পড়ে। তারপর ধরেন মালের যে বিশাল উঠানামা করে প্রতিনিয়ত, হ্যাঁ, যেমন ময়দার দাম হঠাৎ করে বেড়ে যায়, চিনির দাম হঠাৎ করে বেড়ে যায়। যদি এই কনফেকশনারি ইন্ডাস্ট্রির কথা আমরা ধরি, তাহলে সবচেয়ে বড় থ্রেট হচ্ছে যে কাঁচামালের দামগুলো এবং ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, এগুলো যদি আমরা এগুলো যদি আমরা নিশ্চয়তা দিতে পারি, সেই ধরনের অর্থায়ন করতে কি আপনারা প্রস্তুত কিনা? এই ক্ষেত্রে আমাদের প্রায় 20 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে। যারা এগুলি উদ্যোগ নিতে চায়, আমরা অনেক ভালো সহযোগিতা আমরা করতে পারি। আচ্ছা, আমি জানি যে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন এই ক্ষেত্রে সর্বোচ্চ 10 লক্ষ টাকা প্রদান করে থাকে। আমাদের যে আলোচ্য শিল্পটা দেখলাম, এখানে কিরকম পুঁজির প্রয়োজন হয়? কোন পণ্যটা কতটুকু উৎপাদন করবেন এর উপর নির্ভর করে। আচ্ছা, এটা তাহলে তার সাইজের উপর নির্ভর করে। এটা সাইজের উপর নির্ভর করে। আচ্ছা, অল্প যদি প্রোডাকশন করে, অল্প প্রোডাকশনে কস্ট বেশি পড়ে, আমরা দেখছি এটা। সুতরাং প্রোডাকশনও একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে। এই ধরনের শিল্পায়নে 10 লাখ টাকা আপনার দিলে ওরা আরো ভালো স্বাচ্ছন্দ্যভাবে ওরা ব্যবসা করতে পারবে, চালাতে পারবে। আমাদের যে মানে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের লক্ষ্য শুধু এটা থেকে লাভ আসুক এটা না, তাদের যে চাহিদাগুলো, অর্থাৎ তাদের অর্থের চাহিদা, তাদের স্বাস্থ্যের চাহিদা, তাদের শিক্ষার চাহিদা, সেগুলো মেটানোই হচ্ছে আমাদের ইয়ে।
তো সেই ক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠান থেকে তাদের স্বাস্থ্যের জন্য, এই শ্রমিকদের স্বাস্থ্য, তাদের ছেলেমেয়েদের স্বাস্থ্য, তাদের ছেলেমেয়েদের শিক্ষার কোনো ব্যবস্থা করা হচ্ছে? আমাদের তো অন্যান্য প্রোগ্রাম আছে, আমি সেটাই জানতে ওই চাচ্ছি। প্রোগ্রামের আওতায় আমাদের স্কুল আছে, ওই স্কুলে ওই বাচ্চারা পড়াশোনা করতেছে এবং এই স্কুলগুলি আমরা চালাচ্ছি। এই যে বেকারিটা আমরা দেখলাম, সেখানে যে এই প্রোডাক্টটা কতটুকু স্বাস্থ্যসম্মত? এখন যেটা আমরা দেখলাম, এই প্রোডাক্টকে এনভায়রনমেন্টে যদি দেখেন, ওইটাকে ওইভাবে স্বাস্থ্যসম্মত বলা যাবে না। আপনার যত সে প্রোগ্রেস করবে, এইগুলি ইমপ্রুভ করবে, হাইজিনিক বিষয়টা ইমপ্রুভ করবে, ফ্যাক্টরির এনভায়রনমেন্ট ইমপ্রুভ করবে, তারপর তাদের নিজেদের অবস্থার ইমপ্রুভ করবে। এইগুলি কি রকম বেতন দেন আমরা? বেতন এটা একজন শ্রমিককে ধরেন কারিগর যারা আছে, ওরা 8 থেকে 10, 15,000 পর্যন্ত বেতন পায়। আচ্ছা, তো 15,000 টাকা গ্রামে যদি পায় তাহলে কারিগররা 10,000 টাকার মতো বেতন পায়। আর যারা শ্রমিক আছে তারা খাওয়া পায়, আর প্লাস ধরেন 2,000 থেকে নিয়ে আপনার 5,000, যাদের অনেক বেশি সময় হয়েছে 5,000 টাকা। আচ্ছা, একজন শ্রমিক কত ঘন্টা? একজন শ্রমিক আমাদের এখানে 8 ঘন্টা, প্রায় 9 ঘন্টা, 1 ঘন্টা ছুটি থাকে। আচ্ছা, 9 ঘন্টার মতো থাকে। কিন্তু সেটা আমাদের যে আবার 2টা শিফট আছে। যদি আমাদের প্রোডাকশনের চাহিদা বেড়ে যায়, যেদিন আমরা যেটা করি আর কি, সেটা হলো যে সব ক্রেতারাই যারা পাইকার আর কি, তারা আমাদেরকে কিন্তু অর্ডার দেয়। আমরা ওই দিনের অর্ডারটা নিয়েই কিন্তু প্রোডাকশনটা করি। আমরা কিন্তু প্রোডাকশন করে এই যে শ্রমিকরা যে বেশি খাটে, তাদের জন্য কি তাদেরকে ওভারটাইম দেওয়া হয়? আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি কামরুন নাহার আপু আপনার কাছে আসবো। সেটা হচ্ছে যে আমরা তো দেখলাম যে আপনাদের প্রতিষ্ঠান প্রায় অনেক উদ্যোক্তা এরকম রয়েছে। এছাড়া আসলে আপনার প্রতিষ্ঠানে আর কি কি কার্যক্রম রয়েছে? এই যে ঋণ কার্যক্রমের উপর বেশি জোর দিয়ে থাকি, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করি। তবে আমাদের আরও কিছু ঋণ আছে, যেমন কৃষি ঋণ। পিকেএসএফ এর সহায়তায় আমরা তাদের প্রচুর পরিমাণে কৃষি ঋণ, গরু মোটা তাজাকরণ, সিজনাল ঋণ, এই সমস্ত ঋণগুলি আমরা প্রোভাইড করি। প্রতিষ্ঠানটা, এটার তো অবস্থানটা সাভার, ধামরাই। এখানে তো অনেক শিল্প উদ্যোক্তা আছে, অনেক শিল্প উদ্যোক্তা, সুতরাং বিভিন্নভাবে আবার ঘুরে ফিরে সেই শিল্পেই আসে আর কি। কৃষি যদি হয় তাও সেটা কোনো কৃষি শিল্পের সাথে জড়িত, এরকম কি? হ্যাঁ, কৃষি শিল্পের সাথে জড়িত। যেমন ধরেন মুড়িটা তারা তৈরি করে। মুড়িটা এই যে থেকে ধান থেকে তারা মুড়িটা তৈরি করে। আমি দেখেছি যে আমাদের